ওয়েলকাম টু টাইম স্মার্ট প্রফেশনাল। আমরা মানিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমের আজকের প্রথম উদ্বোধনী ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রথম দিনের ক্লাসে আপনাদেরকে পরিচিত করে দিব মানিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম কোর্সের মূল সিলেবাসটা কি, এবং এই সিলেবাস অনুযায়ী আমাদের কোশ্চিনের কোন কোন অংশটা আসে কোথা থেকে, এবং আপনার কোন মডিউলগুলো বেশি গুরুত্বপূর্ণ সর্বশেষ কোশ্চিন ফর্মুলা অনুযায়ী বা প্রশ্ন ম্যাথ পদ্ধতি অনুযায়ী আমাদের এটা এটা একটা জানতে হবে। তো আমাদের এই জন্য যে কোনো কোর্স পড়া শুরু করার আগে তার প্রথম কাজ, যেমন আপনার কোরআনের ক্ষেত্রে বলা হয় সম্পূর্ণ কোরআনের একেবারে সূচিপত্র হচ্ছে বা একটা ইন্ডিকেশন সামারি হচ্ছে আপনার সূরা ফাতিহা। তো ঠিক তেমনি একটা মনে করেন যে কোর্সের একেবারে শুরু বা বিগিনিং দিয়ে শুরু করতে হয়, আসলে তার সিলেবাসটা জানতে হয় আগে। এর পাশাপাশি তার কোশ্চিনটা সম্পর্কে জানতে হয় যে কোশ্চিনগুলো আসলে কি ধরনের কোশ্চিন হয়। ঠিক আছে। তো আমরা একটু আপনাদেরকে বাংলা ইংরেজি উভয় ভাষণ থেকেই দেখাবো। তো আমরা ইংরেজি ভাষণ বইটাও ওপেন করে নিই। আমরা যে জিনিসটা বলতে একটু সিলেবাসে চলে যাবো। সিলেবাসটা যেহেতু ইংরেজিতে আছে, আমরা বাংলা ট্রান্সলেটেড ফরম্যাট দিয়েছি। আমরা ইংরেজিটা মূল কোশ্চিন, যেহেতু মূল কোশ্চিনে আমরা থাকি, মানে মূল সিলেবাসের ফরম্যাটে থাকলাম। তাছাড়া এরপরে অ্যান্সার বাংলা ইংরেজি আমরা দুইটাই দেখাবো। তো এখন দেখেন যে প্রথম যে আমাদের কোর্সের নাম হচ্ছে 101, বা একেবারে বিগিনিং কোর্স মানিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম, বা সংক্ষেপে বলা হয় MAFS। কোড হচ্ছে তার 101। এই কোর্সের ফুল মার্কস হচ্ছে 100 অন্যান্য কোর্সের নেয়, আর পাস মার্ক হচ্ছে অন্যান্য কোর্সের নেয় 45 বা 45। তো এই কোর্সের মোট আপনার 7টা মডিউল রয়েছে। এই 7টা মডিউলের থেকে কোশ্চিন হয়ে থাকে। নতুন যে কোশ্চিন প্যাটার্ন হয়েছে সেখানে 5 ধরনের কোশ্চিন থাকে। একটা হচ্ছে ব্রড কোশ্চিন, একটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল থট প্রভোকিং অথবা ম্যাথমেটিক্যাল কোশ্চিন, আপনার কোর্সের জন্য ম্যাথমেটিক্যাল। আর একটা হচ্ছে যে আপনার কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বা আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি যেটা বলি আমরা। আর একটা হচ্ছে আপনার আম, কি বলে কেস স্টাডি বা প্রবলেম সলিউশন। আর একটা লাস্ট পার্ট হচ্ছে পার্ট সেটা হচ্ছে আপনার ওয়ান সেন্টেন্স কোশ্চিন বা শর্ট সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই 5 ধরনের প্রশ্ন প্যাটার্ন রয়েছে, আমরা এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আপনাদেরকে সিলেবাস সম্পর্কে অবগত করব, এরপরে কোশ্চিন প্যাটার্ন নিয়ে আলোচিত করব, এবং সর্বশেষ কোশ্চিন প্যাটার্ন অনুযায়ী আহ, আপনার কোন মডিউলগুলো বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আপনার কোর্স সম্পর্কে আশা করি 50% ভয়, মানে আসলে যে কোনো কিছুতে ভয়টা দূর করাটাই সব থেকে বড় মানে অর্জন আর কি। তো আমরা আজকে আমরা সেই ভয়টা আপনাদেরকে মিনিমাম 30 থেকে 40% বা 50% কমিয়ে দিব। আচ্ছা, মানিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম কোর্সটা খুবই মজার এবং চমৎকার একটা সাবজেক্ট। একটু যদি বুঝতে পারা যায়, একটু বুঝতে ওইটুকু আমি সহায়তা করবো আপনাদেরকে, এবং আপনারাও অনেক কিছু জানেন। দ্বিতীয় হচ্ছে এই কোর্সে মানে মার্কসটা খুব ভালো ওঠে। হ্যাঁ, আর একটা কারণ এই কোর্সটা খুব গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেম এবং এর কিছু ইন্ডিকেটরস বোঝা, প্লাস হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বা সেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ হোক, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ হোক, এইগুলো সম্পর্কে তথ্য জানা, এটা কিন্তু এই কোর্স থেকে আপনি পাবেন। পাশাপাশি আপনার ব্যাংকের যে ক্যাপিটাল মেইনটেনেন্স, টায়ার 1 টায়ার 2 ক্যাপিটাল, হ্যাঁ, আহ, তো কোর ক্যাপিটাল কোনগুলো, হ্যাঁ, এইগুলো বেসেল 3 অনুযায়ী ক্যাপিটাল ফরমেশনগুলো কেমন, এইগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন এই কোর্স থেকে। তার মানে এই কোর্সের মানে মাল্টি ডাইভার্সিফাইড বেনিফিট রয়েছে। হ্যাঁ, ডাইভার্সিফাইড বেনিফিট রয়েছে। তো ওই বেনিফিটের কথা আমরা বাদই দিলাম। আমরা পাস করার ক্ষেত্রে কি কি মানে ওভাবে অ্যানালাইসিস করে পড়লে আমরা বেনিফিট পাবো এবং একবারেই পাস করব। এই কোর্সটা আমার জানা মতে সেকেন্ড টাইম নর্মালি দেওয়া লাগে না, যদি একটু আমরা চোখ কান খোলা রাখি। সেকেন্ড টাইম দেওয়া লাগবে না, এটা আমি গ্যারান্টি আপনাদেরকে দিচ্ছি। এটা হয়তো প্রথম দিন দিচ্ছি, গ্যারান্টি বিশ্বাস করবেন না, তবে 4 নাম্বার ক্লাসের পরে দিয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করবো যে আপনার বিশ্বাস করেন কিনা। ঠিক আছে। আচ্ছা, মডিউল, আমরা এবার সিলেবাস অ্যানালাইসিসে যাই। সিলেবাসে 7টা মডিউল রয়েছে। মডিউল A-তে রয়েছে মানিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম। 1 নাম্বার মডিউল যেটা রয়েছে, আপনার যদি স্ক্রিনে ছোট লেখা দেখেন, আপনার স্ক্রিনটা নিজে মোবাইলে জুম করে নেবেন, তাহলে লেখাটা বড় দেখতে পারবেন। নিজের মোবাইলে 2 আঙ্গুল দিয়ে স্ক্রিন জুমটা করলেই আপনি বড় দেখতে পারবেন। প্রথম মডিউলটা হচ্ছে মানিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম। মানিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমটা একেবারে মানে কোর্সের কোর কনসেপ্ট বা বিগিনিং কনসেপ্ট, ইন্ট্রোডাকশন। সেই ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে আসলে
খুব মজার কিছু কথা এখানে, মনে করেন যে খুব মজার মজার রসালো কিছু কথা আছে, অনেক রস আর কি কথাগুলোর মধ্যে। এইগুলো আমরা একটু দেখব। মানি কাকে বলে, মানির প্রকারভেদ, মানি আমরা কেন চাই, মানি কিভাবে মেজার করব, ব্রড মানি কি, ন্যারো মানি কি, তারপর মানির উপাদানগুলো কি কি, মানির নিয়ন্ত্রক সংস্থাগুলো কি কি, মানি কিভাবে তৈরি হয় কমার্শিয়াল ব্যাংক কর্তৃক, এইগুলো বিষয় আপনার মডুল এর আলোচ্য বিষয়। মডুল এ থেকে আপনার যে আমাদের ব্রড কোশ্চেন চারটা রয়েছে, এর একটা সেট মাস্ট মডুল এ থেকে আসে। মডুল এ থেকে আমাদের যে চার সেট কোশ্চেন আছে, মাস্ট একটা সেট এখান থেকে আসে। সেটা হচ্ছে আপনার মোট চারটা সেটের মিলে, মানে মোট তো ব্রড কোশ্চেন এখন চার সেট, সেই চার সেটের এক সেট এখান থেকে থাকে। দ্বিতীয় হচ্ছে মডিউল হচ্ছে পেমেন্ট সিস্টেম। পেমেন্ট সিস্টেম বলতে আপনার বিভিন্ন ধরনের পেমেন্ট সিস্টেম বাংলাদেশে রয়েছে। আপনার এনপিএসবি বলি আমরা, আরটিজিএস বলি, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম, হ্যাঁ, বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম, চেক, ক্যাশ, এইগুলো যে বিভিন্ন পদ্ধতি রয়েছে, এই পেমেন্ট পদ্ধতি এবং তাদের সুবিধা অসুবিধাগুলো নিয়ে আসলে বাংলাদেশে এইগুলো কথা বলা হয়েছে। এখানে কিছু কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এখানে আপনার ওই শর্ট কোশ্চিন অ্যান্সারের জন্য এবং আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি, দ্যাট মিনস কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, তুলনা এবং পার্থক্য, এই চ্যাপ্টারের থেকে মিনিমাম দুইটা তুলনা বা পার্থক্য থাকে এই মডুল বি থেকে। তুলনা বা পার্থক্য আমাদের লিখতে হবে পাঁচটা, 10টা থাকবে, তার মধ্যে দুইটা পাবেন হচ্ছে মডুল বি থেকে। ঠিক আছে? তো এখন এইটা যদি আমরা আমরা যদি তাহলে এখানে আবার ওই ওয়ান সেন্টেন্স কোশ্চিনও এখান থেকে মডুল বি থেকে মিনিমাম একটা থাকে। তার মানে এই মডুল থেকে আপনারা মোটামুটি মানে কি বলে 10 থেকে 15 মার্ক, 10 মার্কের মতো আপনি পরীক্ষায় পাবেন, যে বিভিন্ন সেট গুছায়। মডুল এ থেকে কিন্তু আবার বেশি থাকে, মডুল এ থেকে প্রায় 20% মিনিমাম মার্কস পাবেন আপনি পরীক্ষায়, 20%। আচ্ছা, এবং অনেক জায়গায় আমি বললি যে 25 থেকে 30% থাকতে পারে শুধু মডুল এর উপরে ভিত্তি করে। এবার মডিউল সি, ফাইন্যান্সিয়াল সিস্টেম। বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম গঠিত হয়েছে, সেই ফাইন্যান্সিয়াল সিস্টেম, সেটা ব্যাংকিং হোক, নন ব্যাংকিং হোক, ক্যাপিটাল মার্কেট সিস্টেম দিয়ে হোক, হ্যাঁ, অথবা ফাইন্যান্সিয়াল মার্কেট সিস্টেম দিয়ে হোক, এটা কিভাবে গঠিত হয়েছে সেটা মডিউল সিতে রয়েছে। ঠিক আছে? তো এই মডিউল সির এই আইটেমগুলো এখান থেকে আমাদের যে বিষয়গুলো থাকে মডিউল সি থেকে, মডুল সি থেকে আপনাদের হচ্ছে যে বিভিন্ন ধরনের ফাইন্যান্স সিস্টেম। ফাইন্যান্স সিস্টেম বলতে আমরা জানি যে ব্যাংকিং সিস্টেমকে মেইনলি বোঝায়, ব্যাংকিং এবং নন ব্যাংকিং যে সিস্টেমটা আছে এদেরকে ফাইন্যান্সিয়াল সিস্টেম বলে। পাশাপাশি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কিছু ভূমিকা এখানে রয়েছে, বা ক্যাপিটাল মার্কেটও অন্তর্ভুক্ত হয় এখানে। তো নর্মালি ফাইন্যান্সিয়াল মার্কেট, তবে ক্যাপিটাল মার্কেটের সাথে রিলেশন করা হয়ে থাকে এই মডিউলে আর কি। তো মডিউল সিতে আমরা নর্মালি খুব বেশি কোশ্চিন থাকে না, মডিউলটা বড় হইলেও খুব বেশি কোশ্চিন এখানে থাকে না। শর্ট কোশ্চিন একটা থাকে নর্মালি, আর কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট একটা নর্মালি থাকে, সেটা হচ্ছে যেমন প্রাইমারি মার্কেট কি, সেকেন্ডারি মার্কেট কি, ফাইন্যান্সিয়াল ব্যাংকিং সিস্টেম কি, নন ব্যাংকিং সিস্টেম কি, ডিরেক্ট ফাইন্যান্স মুড কি, ইনডিরেক্ট ফাইন্যান্স মুড কি, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। ঠিক আছে? তবে মানে মডিউল সিটা বড় মডিউল হইলেও কোশ্চিন খুব কম থাকে। আমরা এখানে যদি 8টা থেকে 9টা কোশ্চিন পড়ি বা 7টা থেকে 8টা কোশ্চিন পড়ি, তাই এনাফ, আর লাগবে না। আচ্ছা, মডিউল ডিটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। এখানে মানে আপনার ব্রড কোশ্চেন নর্মালি একটার অর্ধেক থাকতে পারে, হাফ থাকতে পারে। হাফ বলতে আমরা বুঝাচ্ছি যেমন মনে করেন 1, 2, 3, 4, এই চারটা হচ্ছে ব্রড কোশ্চেন। ব্রড কোশ্চেন, এটা ক থাকলো, এটা খ থাকলো, এটা গ, এটাও ক থাকলো, 2-এর ক, 2-এর খ, 3-এর ক, 3-এর খ, এইটাকে আমরা বলছি হাফ। মনে করেন শুধু খটাকে বলছি আমরা হাফ, এটাকে বলছি আমরা হাফ কোশ্চেন। ঠিক আছে? এখানকার শুধু কটাকে বলছি আমরা হাফ কোশ্চেন। তো মডিউল ডি থেকে নর্মালি হাফ কোশ্চেন থাকতে পারে, সেখানে আপনার ব্যাংকিং এবং নন ব্যাংকিং যে ফাইন্যান্সিয়াল সিস্টেমগুলো রয়েছে সেইগুলো নিয়ে প্রারম্ভিক কিছু কথা আছে। আহ, এটা নর্মালি আপনার খুব বেশি থাকে না, তবে এখান থেকে শর্ট কোশ্চেন খুব একটা থাকে না। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টও খুব বেশি থাকে না এখান থেকে আপনার, বা না থাকার সম্ভাবনাই বেশি বর্তমান সিস্টেম অনুযায়ী। তারপর মডিউল ই যেটা রয়েছে, মডিউল ইতে ফাইন্যান্সিয়াল মার্কেট। ফাইন্যান্সিয়াল মার্কেট বলতে বোঝানো হয় আপনার মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, এই মার্কেটগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, হ্যাঁ, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এইগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তার মানে এটা ক্যাপিটাল মার্কেটে যারা শেয়ার বাজার টাজার বিষয় নিয়ে তাদের জানার বিষয়, সেই বিষয়গুলো নিয়ে এখানে সংক্ষিপ্ত একটা সামারি আছে। এখান থেকে আপনার ওয়ান সেন্টেন্স অ্যান্সার বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
এইটা কমপক্ষে দুইটা এখান থেকে থাকে, এখান থেকে দুইটা থাকে, এখান থেকে একটা পার্থক্য থাকে। তাহলে এইটা শর্ট প্রশ্ন, শর্ট কোশ্চিন এক দুইটা থাকবে, আর একটা ডিফারেন্স থাকবে, মানে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, এটা থাকবে। আর হচ্ছে এরপরে হচ্ছে যে মডুল এফ। মডুল এফ হচ্ছে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম। ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমটা হচ্ছে আপনার ইসলামিক ব্যবস্থা নিয়ে যে ফাইন্যান্সিয়াল সিস্টেম, মানে ব্যাংকিং নন ব্যাংকিং যে পার্ট, যেটা ইসলামিক শরিয়া ভিত্তিতে চলে। এইটা হচ্ছে কোটার মতো, আগে যে কোটা সিস্টেম, কোটার মতো। আপনার অন্য মডুল থেকে যত কোশ্চিনই দিক বা না দিক, মডুল এফ থেকে একটা কোশ্চিন দিতেই হবে। আমি আবারও বলছি, মডুল এফটা হচ্ছে একটা কোটা সিস্টেমের মতো। অন্য মডুল থেকে প্রশ্ন দিক বা না দিক, মডুল এফ থেকে কোশ্চিন মাস্ট দেয়, এটা সবসময়। তো তার মানে এই মডুলটাই বেশি কোশ্চিন না, এই মডুলে আপনার কোশ্চিন আছে হচ্ছে, এই মডুলে আপনার কোশ্চিন আছে বেশি না। সেই মনে করেন যে আমরা আম, 5টা থেকে 6টা প্রশ্ন পড়বো, বা 7-8টা প্রশ্ন পড়বো। এই 7-8টা প্রশ্ন পড়লে পারে এখান থেকে একসেট কোশ্চিন প্রমাণ করা যাবে, খুব স্বল্প প্রস্তুতিতে এখানে প্রশ্ন প্রমাণ করা যাবে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে মানে টেনশনের কোনো কিছুই নাই, এই কোশ্চিন থেকে আপনার বেশি কোশ্চিন থাকবে না, মানে একটা সেট কোশ্চিন থাকবে। আর এখান থেকে শান্ত আম, কি বলে, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট থাকতে পারে, না নর্মালি থাকে একটা। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট কোনগুলো থাকে, যে ইসলামিক ব্যাংকিং এর কিছু প্রোডাক্ট রয়েছে, তো ইসলামিক ব্যাংকিং এর কিছু কনসেপ্ট রয়েছে, তো ইসলামিক ব্যাংকের কনসেপ্টের সাথে জেনারেল ব্যাংকিং এর ওই সেম প্রোডাক্ট বা কনসেপ্টের কি কি পার্থক্য, বা ইসলামিক ব্যাংকিং এর একটা কনসেপ্টের সাথে একটা, তাদের যে প্রোডাক্টের ক্ষেত্রে স্পেশাল প্রোডাক্ট যে সার্ভিসগুলো রয়েছে, এইগুলো যে একটার সাথে আরেকটা পার্থক্য কি, ওইটা এইটা এখান থেকে থাকে। তার মানে মডুল এফটা ছোট, কিন্তু আপনার আহ, আমরা অনেক সময় আছে কি লাস্টের দিকের মডুল বলে পড়ি না, কিন্তু এটা বড় মিস্টেক। মডুল এফটা ছোট, এখান থেকে ব্রড কোশ্চেন অ্যাকসেপ্ট থাকে, একটা আপনার পার্থক্য থাকবে, আর শর্ট কোশ্চেন থাকতে পারে নাও পারে, তবে পার্থক্য, আর একটা পার্থক্য, আর একটা হচ্ছে যে ব্রড কোশ্চেনের অ্যাকসেপ্ট, এটা মাস্ট থাকবেই। আচ্ছা, এরপরে আমরা চলে যাব মডুল জিতে, লাস্ট মডুল। মডুল জিতে আসলে এইটা আসলে নর্মালি শর্ট কোশ্চিন রিলেটেড বেশি থাকে মডুল জিতে। মানে বিভিন্ন প্রকার যে প্রতিষ্ঠানগুলো আছে, রেগুলেটরি প্রতিষ্ঠান রয়েছে, যেমন বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, আইডিআরএ, এমআরএ, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি। তো এই যে রেগুলেটরি বডি আছে, তাদের ভূমিকাগুলো নিয়ে আসলে মডিউল জিতে বলা হয়েছে। হ্যাঁ, এইখানে একটু আমাদের হালকা কিছু ধারণা, ওই প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা রাখতে হয়। হালকা ধারণা হইলেই হবে, খুব বেশি দিয়ে ব্রডলি লাগে না। তো বেসিক ধারণা আমাদের অনেকেরই আছে, আর কিছু অ্যাডিশন করলেই আমাদের হয়ে যাবে। তো এখানে আমি মানিটারি এবং ফাইন্যান্সিয়াল সিস্টেম ক্ষেত্রে বলবো, এখানে কোশ্চিনটা হয় অনেকটা অ্যাপ্লাইড। হ্যাঁ, অনেকটা অ্যাপ্লাইড। তার মানে আপনার কিন্তু কোনোভাবেই এই কোর্সটা মুখস্থ করা উচিত হবে না। মুখস্থ বিদ্যা দিয়ে পাস হবে না এটা বলা যাবে না, মানে কিন্তু কষ্ট বেশি হবে। এর থেকে যদি আপনি বোঝেন, তাহলে আপনি ওই পরীক্ষার আগের দিন পর্যন্ত খুব মুখস্থ, মানে খুব পড়াশোনার চাপ থাকবে না। আপনি রিল্যাক্সে খালি একবার রিভিশন দিয়ে যাবেন, চোখ বুলাই যাবেন, পরীক্ষা লিখতে পারবেন। আর মুখস্থ করলে কিন্তু পরীক্ষার আগের 3 দিন 4 দিন আপনার খবর আছে। ঠিক আছে, তো এইটা যেন আমরা চেষ্টা করবো যে এটা মুখস্থ বিদ্যা না করে, যেহেতু এটা বোঝার বিষয়, এবং বুঝলে মাথায় আপনি ঢুকে গেলে পরে আর আপনার লাগবে না যে আমার ওই ওই অতগুলো পয়েন্ট মনে রাখতে হবে। পয়েন্ট আপনি তৈরি করবেন, পয়েন্ট মনে মুখস্থ করতে হবে না বই থেকে, পয়েন্ট আপনি তৈরি করবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর আমরা সিলেবাসটা দেখলাম। আমরা এবার চলে যাব তার প্রিভিয়াস যে প্রশ্ন প্যাটার্ন রয়েছে, সেই প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে যাব। প্রশ্ন প্যাটার্নটা একটু সর্বশেষ, এবং আপনার ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমায় যে প্রশ্ন প্যাটার্ন র্যাডিক্যাল পরিবর্তন হয়েছে সেটা সম্পর্কে যাব। আর হচ্ছে যে আপনার আম, বিগত প্রশ্নটা কেমন ছিল, আমরা একটু বিগত প্রশ্নের ধরনটা একটু দেখি, যে একটা সালের বিগত প্রশ্নটা দেখি, তাহলে আমাদের একটা ধারণা ক্লিয়ার হবে।
আমরা যদি দেখেন 5তম ব্যাংকিং ডিপ্লোমা, গতবার তো হলে ষষ্ঠ, এবার 5তম ব্যাংকিং ডিপ্লোমার যে প্রশ্নটা আমরা একটু দেখি, তাহলে দেখতে পাবো আগের প্রশ্নটা কি ছিল। তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। আগের প্রশ্নটা ছিল যে, এই যে দেখেন, ম্যাথ থাকতো কিছু, হ্যাঁ, ব্রড মানি ন্যারো মানি নিয়ে কিছু ম্যাথ থাকতো, লিকুইডিটি নিয়ে কিছু ম্যাথ থাকতো। এইভাবে দিয়ে ম্যাথটাকে একটা সেট ধরে নিয়ে, মানে কোনো একটা সেটের মধ্যে, সেটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে কোনো সেটের মধ্যে ধরে নিয়ে আপনার টোটাল আপনার কি বলে 9টা সেট প্রশ্ন করতো ব্রড কোশ্চিন। 9টা সেট আগে ব্রড কোশ্চিন ছিল। তো 9 সেট ব্রড কোশ্চিন, আর হচ্ছে একটা একটা হচ্ছে শর্ট নোট থাকতো আগেকার প্যাটার্নে। 9 সেট ব্রড কোশ্চিন, অনেকেই পরীক্ষা দিয়েছেন, তারপরে কি জানার জন্য বলছি। তারপর 9 সেট ব্রড কোশ্চিন থাকতো, একটা শর্ট নোট থাকতো। আমাদের যদি সর্বশেষ প্রশ্ন ফরম্যাট যদি আইবিবি প্রণীতটা দেখি, তাহলে যে পরিবর্তনগুলো আমরা পাই, প্রশ্নের প্যাটার্নের মধ্যে বর্তমান প্যাটার্ন অনুযায়ী একবারে আইবিবি আমাদের গাইডলাইন প্রদান করে দিয়েছেন যে প্রশ্ন প্যাটার্নটা এই ধরনের হবে। 5টা ক্যাটাগরিতে প্রশ্ন তারা ভাগ করে দিয়েছে। 5টা ক্যাটাগরিতে তারা প্রশ্ন ভাগ করে দিয়েছে, মার্কস ডিস্ট্রিবিউশন করে দিয়েছে কোন ক্যাটাগরিতে কত মার্কস থাকবে। আগে ছিল ব্রড কোশ্চিন হচ্ছে 9টা, এখন ব্রড কোশ্চিন করে দিয়েছে 4টা। তার মানে ব্রড কোশ্চিন অনেক কমে আসছে, যে কারণে আমরা বইটা অনেকখানি ছোট করতে পেরেছি, যেহেতু ব্রড কোশ্চিন কমে আসছে। তো আমরা এই জন্য বইয়ের সাইজটা কিন্তু আমরা অনেকখানি কমিয়ে আনছি। আমাদের বইয়ের সাইজ প্রায় অর্ধেকের কাছাকাছি ছোট হয়েছে। তা আপনারা সংক্ষিপ্ত সময়ে প্রস্তুতি নিতে পারেন। তো আমরা দেখি যে, তার মানে আমাদের 5টা প্যাটার্নের কোশ্চেন ছিল, মানে বা বর্তমান প্যাটার্ন অনুযায়ী 5 ধরনের কোশ্চেন। তো এর মধ্যে পার্ট ক, পার্ট খ, পার্ট গ, পার্ট ঘ, পার্ট উঙ বা এও। তো আরেকটা জিনিস হচ্ছে যে, ইংরেজিতে যদি বলি, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, পার্ট ই। এই 5টা ক্যাটাগরিতে প্রশ্ন তারা ভাগ করেছে, এবং প্রত্যেকটার আলাদা আলাদা মার্কস করেছে। যেমন পার্ট ক বা পার্ট এ আমরা যদি বলি, তাহলে আমাদের যে জিনিসটা আসে, যে প্রথমে হচ্ছে ব্রড কোশ্চিন বা বর্ণনামূলক প্রশ্ন, ব্রড কোশ্চিন বা বর্ণনামূলক প্রশ্ন। এইখানে যে 4টা সেট প্রশ্ন থাকবে, তার মধ্যে আপনাকে 2টা সেট প্রশ্ন উত্তর দিতে হবে। ঠিক আছে, 4টা সেট প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টা সেট প্রশ্ন দিতে হবে। দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম, দেখেন ইসলামিক ব্যাংকিং এর কোশ্চেন থাকবেই। দেখেন, ওই 4টা সেট দিয়েছে, এটা কিন্তু আমি না দেখে বলেছি। তারপরে কিন্তু আমি বললাম কিন্তু যে এইটা থাকবেই। এটা মানে, এটা হচ্ছে আসলে কোটা সিস্টেম। যে ইসলামী ব্যাংকের বিষয়টা এটা কোটার মতো থাকবেই প্রতিবার। এবং বেশি কোশ্চিন না, মানে মানে 5টা থেকে 6টা প্রশ্ন পড়লে আপনার এই কোশ্চিনগুলো কমন থাকে। আচ্ছা, এখন তাহলে এইটা হচ্ছে পার্ট ক বা পার্ট এ কোশ্চিন। যেখানে 4টা সেট থাকবে, আপনাকে 2টা সেট দিতে হবে, প্রত্যেকটা সেটের মার্কস হচ্ছে 20 করে। এরপরে পার্ট খ বা পার্ট বি আমরা যেটা বলি, সেই বিটা যদি আমরা দেখি, তাহলে এখানে যে প্রশ্নগুলো রয়েছে, সেটা হচ্ছে গাণিতিক সমস্যা। এই গাণিতিক সমস্যা আগেও ছিল এই কোর্সে, এখনো আছে। তার মানে এখানে আলাদা করে কিছু নাই। এখানে আগেও যে গাণিতিক সমস্যা ছিল, এখনো সেই গাণিতিক সমস্যা আছে। তো এইটা আমাদের গাণিতিক পার্টটা এখানে কমন 4টা বা 5টা ধরনের পোস্টের মধ্যে থাকে। একটা হচ্ছে মনে করেন স্টক ভ্যালুয়েশন, বা বিভিন্ন প্রকার সিকিউরিটিস রয়েছে, যেমন শেয়ার, বন্ড, এই যে বিভিন্ন ট্রেজারি স্টক বা ট্রেজারি বন্ড যেটা আমরা নাম শুনি, টি বন্ড বা টি বিল, হ্যাঁ, কমার্শিয়াল বিল, হ্যাঁ, কমার্শিয়াল পেপার। এই যে সিকিউরিটিসগুলোর ইভালুয়েশন বা মূল্যায়ন, এইগুলো একটা থাকে। হ্যাঁ, আর একটা হচ্ছে যে আপনার ক্যাপিটাল নির্ণয়, টায়ার 1 টায়ার 2 ফলো করে ক্যাপিটাল বা লিকুইডিটি ইভালুয়েশন। মানে টায়ার 1 টায়ার 2 ক্যাপিটাল কত হবে একটা প্রতিষ্ঠানের, বা ওই যে আপনার ইয়ে কি বলে, M1 M2 ক্যাপিটাল কত হবে, কোর ক্যাপিটাল কত হবে, সাপ্লিমেন্টারি ক্যাপিটাল কত হবে, M1 M2, মানে অ্যাজ পার বেসেল 3 ফ্রেমওয়ার্ক অনুযায়ী। তো এটা কত হবে, সেই বিষয়গুলো নিয়ে আসলে এখানে আলোচনা হয়ে থাকে। ঠিক আছে, এই মডুল, এই পার্ট খর হচ্ছে যে ওই গাণিতিক পার্টটুকু। গাণিতিক পার্টে 3টা বা 4টা ধরনের কোশ্চিন, বা আমি বলি যে মোট 6টা ম্যাথ করবেন, এর মধ্যে পরীক্ষায় আপনার 2টা ম্যাথ কমন পড়বে। এই চারটা ম্যাথই 2টা, মানে ওই ফুল সেট কমন পড়বে, আপনার তো লিখতে হবে একটা। তার মানে আপনি মোট 5টা থেকে 6টা ম্যাথ করবেন। মানে আমি বলে দেবো, করাবো আমরা অনেকগুলো, কিন্তু 5টা 6টা বলে দিব। এই 5 6টা ম্যাথ যদি আপনি করেন, তাহলে আপনি পরীক্ষার হলে ম্যাথ কমন পাবেন। এটা মানে মোটামুটি গ্যারান্টি। মানে এটা তো বলা যায় না, গ্যারান্টির তো কথাটা বলা যায় না, এটা সৃষ্টিকর্তার প্রতি
সাথে ইয়ে করা মানে, তো আমি বলবো যে এমনিতে মোটামুটি শিওর ইনশাল্লাহ। তো এটা হচ্ছে পার্ট বির কথা বললাম, যে ম্যাথমেটিক্স গুলো খুবই ছোট ছোট, সুন্দর। এটা ওই আগেকার মতো না, আপনাদের পাটিগণিত অনেক বুঝতে হবে, সবার জন্যই সহজ। আচ্ছা, এরপরে পার্ট গ বা পার্ট সি। হ্যাঁ, সেখানে হচ্ছে সমস্যা সমাধান। এটা বলতে আসলে কেস স্টাডিকে বোঝায়। এখানে দুই সেট আপনার কি বলে প্রশ্ন থাকে, তার মধ্যে এক সেট লিখতে হয়, মার্কস হচ্ছে 20। দুই সেট প্রশ্ন থাকে, এক সেট লিখতে হয়, মার্কস হচ্ছে 20। তো এখানে একটা পটভূমি বা গল্প থাকে, সেই গল্প অনুযায়ী কিছু সমস্যার সৃষ্টি হয়, সেই সমস্যাগুলোর উত্তর এখানে দিতে হয়। তার মানে একটা পটভূমি থাকে, পটভূমি অনুযায়ী, মানে পটভূমি বা সিনারিও, ইংরেজিতে বলা হয় সিনারিও। এই সিনারিওর আলোকে কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের দিতে হয়। এখানে যেমন একটা সিনারিও আছে আপনার, খনিজ সম্পদের সমৃদ্ধ উন্নয়নশীল দেশ আর্কেডিয়ার কিছু মানে ঘটনা বলে তুলে ধরেছে, সেই ঘটনা অনুযায়ী তাদের ব্যাখ্যাটা করতে বলেছে। ঠিক আছে, এই কেস স্টাডি মানিটারি কোর্সের আগেও আসছে, একবার দুইবার হঠাৎ করে। তো এখন যেহেতু এটা বাধ্যতামূলক হয়ে গেছে, 20 মার্কস আমাদের। এবং এই কেস স্টাডি 20 মার্কস আমাদের কিন্তু মানে অনেক সময় অনেকে ভয়ঙ্করই মনে করতে পারে, কোশ্চিন বড় দেখে। আসলে আমরা একটা কথা কিন্তু সবসময় বলি, যে যার মাথা মোটা তার বুদ্ধি কম। তার মানে যে কোশ্চিন যত বড় হবে, তার মধ্যে কমপ্লেক্সিটি তত কম আটকানো যাবে। ঠিক আছে, কারণ কি এখানে এক্সপ্লানেশনটা দোয়াই থাকে। তার মানে আপনার কেস স্টাডি প্রশ্নের উত্তর তার কেস স্টাডির মধ্যেই থাকে। মানে দ্যাট মিনস ইটসেলফ ইট কন্টেইনস আপনার অ্যান্সার অফ দ্য কোশ্চেন্স। আমরা কেস স্টাডি দুইটা থাকবে, সেই কেস স্টাডি আমরা একটা কেস স্টাডি একটা পদ্ধতি আছে, পদ্ধতি যদি আমরা জাস্ট খালি অ্যাপ্লাই করি, কেস স্টাডি মনে করেন যে আপনার হবে সত্যি পানির মতো। আর কেস স্টাডিতে কখনো আপনি খুব বেশি মার্কস পাবেন না, খুব কমও পাবেন না যদি আপনি লেখেন। যেমন কেস স্টাডিতে আপনি 18 পাবেন না, 16 পাবেন না। কেস স্টাডিতে আপনি পাবেন 13, 14, 12, এরকম মার্কস পাবেন। কেস স্টাডিতে কিন্তু এর বেশি মার্কস পাবেন না আপনি, বা 10 পাইতে পারেন, খারাপ করলে আরো নিচে নামবে। তবে ম্যাক্সিমাম 14, 15 পাবেন, 14, 15 পাবেন না, 14 পাবেন ম্যাক্সিমাম। কেস স্টাডিতে মার্কস কম ওঠে। আচ্ছা, যদি একটু ভালো লিখতে পারেন 15 হাইস্ট পাবেন। আচ্ছা, এরপর আমরা চলে যাবো হচ্ছে যে এরকম কেস স্টাডি, তার মানে একটা বড় গল্প থাকবে, গল্প অনুযায়ী অ্যানালাইসিস, মানে কয়েকটা প্রশ্ন থাকবে, তার উত্তর আমাদেরকে দিতে হয়। এবং লেখারও একটা ধরন আছে, ফরম্যাট আছে, স্ট্রাকচার আছে, আপনাদেরকে আমি ধীরে ধীরে দেখাই দিব। এরপরে হচ্ছে পার্ট ঘ বা আপনার পার্ট ডি। সেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি, যেটাকে আমরা মানে বলা হয়েছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, যেটাকে আমরা পার্থক্য বলি, তুলনা বা বৈসাদৃশ্য বা পার্থক্য। এইটারও আবার একটা ধরন আছে। এটা আবার অনেকে আবার ধরে নেন যে একটা মিল একটা অমিল, বিষয়টা মিল অমিলের বিষয় না। অনেকে লেখেন পয়েন্ট দিয়ে লেখেন, যেরকম মিল কোনটা, মানে আগে লেখেন মিল, ময়ূরী ল মিল, এরপরে মিলের একটা পয়েন্ট বলেন, তারপরে আবার লেখেন কি অমিল, মানে কোথায় মিল নাই তাদের, এটা দেন। এটা আসলে এইভাবে পার্থক্য করার বিষয়টা এরকম না। ঠিক আছে, এটা একটা ধরন আছে। আহ, আমি এটা জানাবো আপনাদেরকে। এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, তার মানে পার্থক্য থাকবে কি আপনার কি বলে 10টা পার্থক্য থাকবে, প্রত্যেকটায় 2 মার্কস করে। আহ, ঠিক আছে, তো 10টা পার্থক্যের মধ্যে 5টাকে আপনার উত্তর দিতে হবে, 5 × 10। হ্যাঁ, তারপরে প্রত্যেকটায় 2 মার্কস করে, আপনার 5টার উত্তর দিতে হবে, 5 × 10 মার্কস। হ্যাঁ, পার্থক্য আপনি সবসময় কমন পাবেন। আমরা কয়েকটা পার্থক্য যদি দেখাই দিই, ওইটা থেকে আপনি এমনি পার্থক্য কমন পাবেন। কমন কম পাবেন যেখানে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কখনো আপনার, যেটা পার্ট বা পার্ট ই যেটা আমরা বলি, সেইটাই আপনি প্রশ্নটা একটু কম কমন পাবেন। ঠিক আছে, কম কমন পাবেন বলতে কি, আমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে যদি আমরা 7টা কমন পাই, তাহলেই আলহামদুলিল্লাহ। 7 × 14, এটা আপনার পরীক্ষা দিতে সময় লাগবে মাত্র 20 মিনিট, মাত্র 20 মিনিট, কিন্তু 14 মার্কের অ্যান্সার দিতে পারবেন। এটা ম্যাথমেটিক্সের মতো মার্কস। 7টা আসলে আপনারা দিবেন পার্থক্য, মানে 7টা হোক 6টা হোক, এই এই ওয়ান সেন্টেন্স কোশ্চেন 6টা বা 5টা পর্যন্ত যদি থাকে, কমন থাকলে আপনারা এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেট লিখবেন। মানে আপনি 5টা পারেন, 10টা আসছে, 5টা পারেন, তাহলে 5 × 2 আপনার 10, 5 × 2 = 10।
এই 10 আপনি ম্যাথমেটিক্সের মতো পাবেন, তাও দিবেন, তাহলে কি হবে, আমার পাস মার্কস 45, নেমে আসবে তখন 35-এ। তবে এর নিচে হইলেন তখন না দিতে পারেন, তখন অন্য ব্রড কোশ্চিনে চলে যাবেন। আর একেবারে কমন না থাকলে তখন তো করলেন। তো এটা হচ্ছে যে আমাদের মানে মূল কোশ্চিন অ্যানালাইসিস কোশ্চিনটা আপনাদের দেখালাম, কারণ কোশ্চিনটা আর সিলেবাসটা আপনার জানাটা খুব দরকার। হ্যাঁ, একটা কোর্স শুরু করার সময় আর কি আপনার। তো এখন আমি কয়েকটা নির্দেশনামূলক কথা বললাম, একটু আপনাদের, আমি অনেকক্ষণ টানা কথা বললাম, আপনাদের ঘুম পাইতে পারে, একটু আনমিউট করে দিচ্ছি। অনেকক্ষণ কথা বলতে পারছি না, আপনাদের কথাবার্তা একটু শুনি। আহ, তারপরে আবার আমরা চলে যাব মূল ক্লাসে। আপনাদের আনমিউট করে দিয়েছি, আপনার কথা বলতে পারেন। কেউ যদি ভর্তি সংক্রান্ত বিষয় বা অন্য কোনো বিষয় জানার থাকে বা প্রশাসনিক অফিসিয়াল বিষয় জানার থাকে, এখানে হেল্পলাইন নাম্বার আছে, আপনারা যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি জি প্লিজ। স্যার, এই এই চ্যাপ্টারে মানে মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে এইখানে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার থেকে কি পড়তে হবে? মানে কোনোটা কি আসলে স্কিপ করার সুযোগ আছে কিনা? আচ্ছা, এটা আপনার কোশ্চিনের উত্তর এক বাক্যে যদি বলি তাহলে বলবো না, এক বাক্যে যদি বলি। আচ্ছা, আচ্ছা। আর আর যদি বলি যে পার্শিয়ালি যদি বলি আবার আছে, হ্যাঁ সুযোগ আছে। আচ্ছা বলেন তো, মনে করেন বাংলাদেশের 64টা জেলা আছে, বুঝতে পেরেছেন? জি। জি তাহলে স্যার। 64 জেলাকে আমরা যদি বলি যে আমরা সবগুলো একটা মানে ভালো করার জন্য, ভালো গবেষণা করার জন্য আমরা বললাম যে আমরা 64 জেলার থেকে আমরা নিব জেলা হচ্ছে 10টা, 10টা জেলা নিব। এই 10টা জেলার সকল মানুষ কাউন্ট করব। দেখেন, আমি 64 জেলা থেকে নিব কয়টা জেলা, 10টা জেলা। এই 10টা জেলার সকল মানুষ কাউন্ট করব, তাহলে রেজাল্ট কেমন আসবে? আর একটা আছে, আমি 64 জেলায় নিব, কিন্তু প্রত্যেক জেলা থেকে তার 5% লোক কাউন্ট করব, বা 10% লোক কাউন্ট। আমি মানে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। জি স্যার, মাঝখানে একটু সময় শুনতে পাইনি কিছুই। আচ্ছা স্যার আচ্ছা, যদি আমি একটু যেটা কাইন্ডলি বলছিলাম আরেকবার যে মনে বলতেন। করেন আমরা 64টা জেলা নিয়ে ডাটা কালেকশন করব। এটা শুনতে পারছেন কি? আমি আবার ক্লিয়ারলি বলি, মানে আমরা একটা জরিপ করব বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বা মানুষের আর্থিক অবস্থা জানার জন্য। আমরা আছে কি, জি স্যার। বাংলাদেশের 64টা জেলার মধ্যে 10টা জেলা নিয়ে তাদের সকল লোক কাউন্ট করলাম, ঠিক আছে, দিয়ে একটা জি কনক্লুশন স্যার। দাঁড় দাঁড় করাইলাম। আর একটা হচ্ছে কি, আমি 64 জেলারই নিলাম, কিন্তু 10% করে লোক নিলাম। এখন আপনি বলেন তো কোনটা বেশি তথ্য ভালো দিবে? স্যার, যখন 64 জেলার থেকেই ডেটা নিয়ে কাজ করব। পরিশ্রম কিন্তু সেমই করলাম আমি, কিন্তু আমি 10টা নিলে সকল লোক কাউন্ট করতে যে সময় দিলাম, ঠিক একই সময় দিয়ে আমি 64 জেলা 10% করে লোক নিলাম, কিন্তু রিপ্রেজেন্টেটিভ কোনটা হলো বলেন তো? স্যার, যখন আমি 64 জেলার ডেটা নিয়ে কাজ করব ওইটা বেশি রিপ্রেজেন্টেটিভ ইফেক্টিভ হবে। এইটাই হচ্ছে মূল বিষয়। আমি এইটা দ্বারা বুঝাইতে চেয়েছি যে আপনি যদি মানে শুধুমাত্র ওই যে কয়েকটা মডুল পড়বো এইটা থেকে যদি আপনি কয়েকটা মডুলের সিলেক্টিভ কোশ্চিন পড়েন, সেটা বেটার। জি স্যার, তাহলে বুঝতে আপনি, পেরেছি। কারণ আপনার কোশ্চিন তো শুধু মনে করেন আপনি মডুল পড়লেন, প্রথম 5টা, মনে করেন 7টা আছে, 5টা পড়লেন, বাকি 2টা থেকে যে আপনার শর্ট কোশ্চিন আসবে, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আসবে, কেস স্টাডি থাকতে পারে, সেটা কি করবেন তাহলে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা সেম পরিশ্রম করব, কিন্তু একটু সরাই দিয়ে করবো, ঠিক আছে? জি। জি স্যার, আমি ক্লিয়ার স্যার, আমার এন্ড থেকে আমি ক্লিয়ার স্যার, স্যার, থ্যাংক ইউ স্যার। জি জি। আসসালামু আলাইকুম স্যার, আপনার পরিচয়টা যদি একটু বলতেন প্লিজ স্যার। আচ্ছা, পরিচয় কি দিব? পরিচয়টা দিই তাহলে। আহ, আমি একটু পরিচয়টা এই যে এখানে লেখা আছে, আমি মোহাম্মদ রাসেল উদ্দিন। আহ, আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং আপনাদের সাথে আছি। এটা আমার একটু পরিচয়টা। পাশাপাশি আমি স্যার, আইসিএমএবির এই একজন সাবজেক্ট মেম্বার কি আপনি হিসেবে আছি। পড়াবেন না স্যার? জি জি। এই কোর্সটা আপনি পড়াবেন? মানে আপনারা যদি বলেন যে তাহলে পড়াবো, যদি পড়াইতে ইনশাল্লাহ, পারি মানে। খুবই ভালো লাগছে স্যার। স্যার, ইনশাল্লাহ, অবশ্যই আপনাকেই চাই স্যার। আপনাকে চাই স্যার। জি। যদি আপনারা যদি যতদিন চাইবেন ততদিন থাকবো, যখন চাইবেন না গদি ছেড়ে দিয়ে চলে যাব। না স্যার, আপনাকেই চাই স্যার। আপনাকেই চাই স্যার, আপনার ক্লাস খুব ভালো লাগে। আচ্ছা, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, যতটুকু সুস্থ থাকলে আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে বলেন তো? প্রথম দিনে আমরা একটু ইন্টারাক্টেড হই, পড়াশোনা করব বেশি দিনে আমরা। 10টা ক্লাস করলে আপনি বলেন মানে এই কোর্স নিয়ে কোনো টেনশনই করতে হবে না, 10টা ক্লাস করব আমরা একসাথে।
দেখবেন যে আমার মনে হয় যে আমার টার্গেট হচ্ছে যে 100% বলবো না, 100% বলা ভুল হবে, আমরা 98% লোক পাস করবো এখান থেকে, এটা আমার জি টার্গেট। স্যার। স্যার, এখানে আমার ম্যাথ নিয়ে একটা কোশ্চেন ছিল আর জি কি। জি শিওর, বলেন তো। স্যার, ওই ম্যাথ যখন পরীক্ষা আসবে, যে আমি যদি বাংলায় প্রশ্নগুলো উত্তর দেই, তাহলে হচ্ছে স্যার ম্যাথের পোর্শনটা তো অবশ্যই ইংলিশে দিতে হবে, তাই না? মানে ওখানে কি কোনো বাধ্যবাধকতা আছে? না, বাধ্যবাধকতার ক্ষেত্রে কোশ্চেনটার উত্তর এইভাবে হবে যে ম্যাথ যদি বলে ইংরেজি অংশ দেখুন, ঠিক আছে, আচ্ছা। তাহলে আপনি ম্যাথটা ইংরেজিতে অ্যান্সার দিবেন। আর যদি ম্যাথটা যদি বাংলায় তথ্য দেওয়া থাকে তাহলে আপনি বাংলা ইংরেজি উভয় ভাষা লিখতে পারেন। যেমন জি স্যার। এইবারের প্রশ্নে কিন্তু ম্যাথ কিন্তু বাংলায় দিয়ে দিয়েছে, এর আগে কিন্তু বাংলায় দিত না। জি স্যার। বুঝতে পেরেছেন? স্যার তাহলে যদি বাংলায় যেহেতু দিয়ে দিয়েছে, এই যে দেখেন প্রশ্নটা দেখাই, আপনারা দেখেছেন হয়তো, তারপরে আমি একটু দেখাচ্ছি ক্লিয়ারের জন্য। তো প্রশ্ন যেহেতু এই যে বাংলায় দিয়েছে না, এই জি যে স্যার। এভাবে যদি বাংলায় আসে তাহলে আপনি বাংলা ইংরেজি উভয়ভাবে দিতে পারবেন, যেটা খুশি সেটা দিবেন। স্যার, কিন্তু এখানে একটা কোশ্চেন হচ্ছে যে সাপোজ আমি বাংলার জন্য প্রিপারেশন নিলাম, যে হ্যাঁ আমি চিন্তা করলাম যে যে স্যারের ক্লাসগুলো করছি এবং বাসায় আমি টুকটাক স্টাডি করছি, আমি বাংলায় লিখবো আর কি, মানে হ্যাঁ। কোশ্চেন গুলা। কিন্তু ম্যাথ গুলা আমি তাহলে কোন প্যাটার্নে প্র্যাকটিস করব? মানে আমি কি বাংলাতে প্র্যাকটিস করবো বাসায়, না ইংলিশেই করবো আর কি? মানে মানে বাংলা বেটার কোশ্চেন হয় হবে না? ইংরেজি প্র্যাকটিস করে, কারণ বাংলা লিখেও পুরা কোর্স বাংলা লিখেও ম্যাথ ইংরেজিতে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, জি স্যার, জি স্যার, তাহলে বুঝতে ঠিক আছে। পেরেছেন? কিন্তু এটা মানে থ্যাংক ইউ। এই না যে আপনি কিন্তু যদি কোশ্চিন বাংলায় থাকে বাংলায় দেওয়া যাবে না তা না, কিন্তু ইংরেজিতে বাধ্যতামূলক না। যখনই আপনার কোশ্চিন এই শুধুমাত্র অ্যাকাউন্টিং বাদে আর কোনো কোশ্চিনই ইংরেজিতে ম্যাথমেটিক্স দেওয়ার বাধ্যতামূলক নেই। আচ্ছা স্যার, এখানে কোশ্চেন মানে যদি আমি বাংলাতে লিখি, ম্যাথ গুলা যদি বাংলাতে থাকে কিন্তু বাংলাতে না দিয়ে যদি ম্যাথ গুলো আমি ইংলিশে দেই, তাহলে আমি ইংলিশে করি ম্যাথ গুলা, তাহলে কি প্রবলেম হবে? না, কোনো সমস্যা নেই। তবে এই যে যদি কোশ্চিনটা বাংলায় দেওয়া থাকে তখন বাংলা দুই সাইডে শব্দ ব্যবহার করলেও করতে পারেন, কারণ ম্যাথের যে বিষয়টা, এখানে ম্যাথ যখন আমি যাব না তখন হচ্ছে সব হুবহু একই, শব্দগুলো বাংলা লেখা যায় না, জি স্যার। ইংরেজি লিখতে হয় বেশিগুলো টার্মসগুলো। এই সাকিব, বাংলা রিডিং পড়ো। জি স্যার, যাও বুঝতে বই পেরেছি। নিয়ে পড়ো। কি করছো আর এখানে? কারো কোনো কোশ্চিন আছে বলেন তো? পাপি রে, তুমি মনে করে মতো স্যার করো। ম্যাথের জন্য কি এমনি আলাদা থাকলে কোনো ভালো লাগে মানে না, সুন্দর। যে নোট যে নিব, নোটে কি আলাদা করে ম্যাথের পার্ট থাকবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি, অনেকগুলো ম্যাথ আছে। আমি ছেলে হই না, আমি ছেলে কি পাপি দিব না? আপনি কি স্যার নোট আমাদের দিবেন? ভর্তি দেখি দাও, প্রক্রিয়াটা মানে দেখি ওই দাও। যে যারা কেমন অ্যাডমিটেড হবে? হবে অথবা নোট কিনবে তারা নোট পাবে। না, এবং আমরা তো ওয়েবসাইটে কোচিং লগ ইন করবো, আমি করার আপনার প্রক্রিয়াটা একটু শুনতে নিব। দেখিয়ে দিন। মানে আপনি যদি এই প্রতিষ্ঠানে ভর্তি হন তাহলে এই যে এই নোটটা আপনি পাবেন, এই যে আমি যে জিনিসটা দেখাচ্ছি না, এই নোটটাই আপনি পাবেন। স্যার, এই নোটে স্যার ম্যাথ গুলা কি স্যার ইংলিশে করে দেওয়া আছে নাকি দুইটা প্যাটার্নে আছে? দুইটা প্যাটার্নেই আছে। আপনি এই যে দেখেন, আমি দেখাচ্ছি যে এটা তো মডুল মডুল ভিত্তিতে ম্যাথ করা হয়েছিল, এটাই এই কোর্সে একটু দেখাই জি আপনাদেরকে। স্যার অনেকে স্যার এই যে শুধু ম্যাথের জন্য আলাদা বই করছে, এরকম দেখি অনলাইনে আসে দেখি অনেক। হ্যাঁ হ্যাঁ, ওই যে এরকম ম্যাথ রিভিউ, আমাদের ম্যাথ রিভিউ আছে, বেশি ব্রডার প্র্যাকটিসের জন্য ম্যাথ রিভিউ আছে। আচ্ছা স্যার, এই বইয়ের পাশাপাশি কি স্যার ম্যাথ রিভিউটাও কি আমরা নিয়ে নিব? একটু মানে বেশি পার্সোনালি প্র্যাকটিস আমি। করার জন্য নিতে পারেন। আচ্ছা আমি আচ্ছা। আপাতত বলবো লাগবে না অত কিছু, একটু ধীরে সুস্থে আগান, আপনার যদি পরে প্রয়োজন হয় তাহলে আগাইলেন। জি। এই যে দেখেন, এই যে পার্ট খ, এই যে ম্যাথমেটিক্স, এখানে বেশ অনেকগুলো ম্যাথই দেওয়া আছে, 25, 26টা, 30টা, 36টা ম্যাথ আছে। আর দরকার আছে? না না স্যার, আর দরকার নেই। তাহলে স্যার ওই যে কি বলে, ওই কেস স্টাডিও তো আছে না স্যার? হ্যাঁ, কেস স্টাডিও আছে। না, আচ্ছা। কেস স্টাডি আছে কিনা এই যে আপনার স্যার গাইডে স্যার, এই নোটে হ্যাঁ, স্যার? মানে সবগুলো পার্ট না থাকলে তো পূর্ণাঙ্গ গাইড হবে না। জি জি। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা পার্ট দেখেন, এই যে কেস স্টাডি, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা কেস স্টাডি আছে, প্রায় 20-25টা কেস স্টাডি আছে। আর আমরা বোঝার সাথে সহজ করেছে ওই কোনটা, যে যে কনসেপ্ট তার কেস স্টাডি পাশাপাশি দিয়েছি, যাতে বুঝতে সুবিধা হয়, একই জিনিস রিপিট না হয়। হ্যাঁ, কেস স্টাডি যদি দেখাই আপনাদের একটা একটা যে কোনো মডিউল থেকে। জি, জি। এটা হচ্ছে আমাদের ব্রড কোশ্চিন পার্ট। ব্রড কোশ্চিন আমরা খুব ছোট ছোট করে দিয়েছি, অনেক বেশি পড়া লাগবে বিষয়টা তা না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। হুম। এই যে মনে করেন কেস স্টাডি, এই যে যেমন ষষ্ঠতে যে কেস স্টাডি আসছিল সেটা মডিউল বি থেকে আসছিল, এই যে দেখেন, এই যে কেস স্টাডি। তো এই কেস স্টাডি বাদে আমরা অতিরিক্ত কেস স্টাডি দিয়েছি যাতে প্র্যাকটিস করতে পারেন।
এগুলো হচ্ছে কেস স্টাডি। ঠিক আছে, কেস স্টাডির মধ্যে আবার কিছু কিছু জায়গায় ম্যাথমেটিক্যাল টার্ম দিয়েছে। ঠিক আছে, আমরা ওই প্যাটার্নের কেস স্টাডি ফলো করেছি। কেস স্টাডি যদি এখানে যে কয়টা আছে সেটা যদি দেখেন, কেস স্টাডি আসলে অনেকগুলো দেখা লাগে না। আমি খালি কেস স্টাডি নিয়ে আপনাদের সাথে আধা ঘন্টা একদিন কথা বলবো, তাহলে দেখবেন যে কেস স্টাডি আর আপনাদের কাছে কেস স্টাডি মনেই হবে না, মনে হবে যে এটাই সব থেকে সহজ। তবে একটা বাধার ইনশাল্লাহ। জায়গা, যেটা কেস স্টাডিতে বেশি মার্কস পাওয়া যায় না, আপনার ওই 10 12 এরকম মার্কস পাওয়া যায়, 14 ম্যাক্সিমাম হইলে। বুঝতে পেরেছেন? জি স্যার। এই হচ্ছে বিষয়। তাহলে আম, স্যার প্রতিটা সাবজেক্টে এভারেজে কয়টা করে মানে আমরা মানে ক্লাস এভারেজে হতে 10টা পারে আর থেকে কি? 12টা, এর বেশি লাগবে না। আচ্ছা স্যার। আচ্ছা, এর ঠিক থেকে আছে। বেশি লাগবে না। বুঝতে পেরেছেন? এখন আমরা একটু দেখলাম এটা। আমি একটা খালি একটু কল, 1 মিনিট 30 সেকেন্ড। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমি একটু কমপ্লেনটা আছে, আমি একটা মিটিং এ আছি। আমি জাস্ট 5 7 মিনিট পরে আপনাকে ফোন দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সালামালাইকুম। তো যেটা আমরা, বলেন তো কি কোশ্চেন ছিল? আর এক মাঝখানে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনার কোশ্চেন মনে করতে থাকেন। সেটা হচ্ছে যে এই কোর্সে কোনো মুখস্থ করা যাবে না। এটা এই কোর্সে মুখস্থ করা মানে একটা মারাত্মক অন্যায় হবে। মুখস্থ করবেন না। দেখবেন কোশ্চিন যে 5 প্যাটার্নের কোশ্চিন আছে, সবগুলো প্যাটার্ন আপনার কাছে ইজি। ম্যাথমেটিক্সে খালি কয়েকটা সূত্র মুখস্থ করতে হবে, মুখস্থ করা যাবে না। ওই সূত্রের গঠনমূলক একটা আছে, যেমন ওই সূত্রটা কিভাবে গঠন হয়েছে ওইটা আমি আপনাদের দেখাই দিব। তাহলে আবার দেখবেন যে 5 7টা সূত্র থাকলেও একটা সূত্র দিয়ে সব হয়ে গেছে। একটা বা দুইটা সূত্র, বেশি সূত্র লাগে না। কিন্তু সূত্র না মুখস্থ মুখস্থ করা লাগবে না ওখানে সূত্রের, কারণ ওই সূত্রগুলো গঠনের একটা ব্যাকগ্রাউন্ড আছে। ওই ব্যাকগ্রাউন্ডটা জেনে গেলে আপনারা লাগবে না কিছু। তার মানে মুখস্থ করাটা এখানে মহাপাপ, এরকম টাইপের বিষয় থাকে। আর পরীক্ষার আগেও কোনো প্রেশার থাকবে না, যদি মুখস্থ বিদ্যা না থাকে পরীক্ষার আগে প্রেশার কম থাকে। তো বুঝে থাকবেন, আমি আমি চেষ্টা করবো যে আপনাদেরকে কনসেপ্টগুলো বোঝানোর। আবার অনেকে মনে করেন যে আমার তো পরীক্ষার হলে আমি যদি 10টা 8টা পয়েন্ট না মুখস্থ করে যাই, তাহলে পরীক্ষা হলে কীভাবে 6টা প্রশ্ন লিখবো, পয়েন্ট লিখবো? এটা একটা কোশ্চেন। আমার কথা হচ্ছে যে আপনি যদি বুঝে থাকেন, তাহলে আপনি পয়েন্ট তৈরি করবেন। হুবহু বইয়ের পয়েন্ট লিখতে হবে এমন কোনো কথা নাই তো। মুখস্থ করতে হবে কোনটা, যেমন মনে করেন যে অমুক ব্যক্তি অমুক বিষয়ে 3টা কোর কনসেপ্ট দিয়েছে, মানি, ডিমান্ড ফর মানির অমুক ব্যক্তি 3টা কনসেপ্ট দিয়েছে। সেই 3টা কনসেপ্ট কি, ওইটা মুখস্থ করতে হবে, যে ওই 3টা কনসেপ্টটা উনি কি বলেছিল। তাছাড়া অন্য কোনো কিছু তো মুখস্থ করার কিছু নাই। আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা, নাকি আমি মিউট করে দিয়েছি? শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি আচ্ছা স্যার। আচ্ছা। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার জি আপনার এই যে এই ক্লাসগুলো রেকর্ড তো আমরা মানে শেষ পর্যন্ত পাবো না, জি যখন জি যে জি, রেকর্ড করছি এই জন্য। হ্যাঁ, আপনারা দেখেন রেকর্ড দেখতে পাচ্ছেন। আমরা পরীক্ষার আগেও যদি আমরা এটা দেখতে চাই হ্যাঁ হ্যাঁ, পারবেন। যারা ওদের ভর্তি এটা হয়েছে তাদের প্রোফাইলের মধ্যে দেখবেন রেকর্ড শব্দটা, একটা রেকর্ড লিঙ্ক বা ভিডিও আচ্ছা লিঙ্ক, স্যার। ওইটা ক্লিক করলে পাবেন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চিন আছে বলেন তো? প্রথম দিন প্রেশার থাকবে না, রিল্যাক্সে যাবো। এটা আমাদের উদ্বোধনী ক্লাস। কালকে থেকে আমরা পড়ানো শুরু করবো, দেখবেন যে খুব সহজেই আমরা পার করে দিচ্ছি। মানে আমি চাইবো যে আপনাদের মধ্যে ইনহেরেন্ট বিষয়টা চলে আসুক, সহজাত প্রবৃত্তির মধ্যে। কারণ আমাদের লাইফ তো মানে এই সময় চাকরি করে এমনিতে একটা কমপ্লেক্স লাইফ, বিরক্তিকর লাইফ। তারপরে বাংলাদেশের সব থেকে জটিল চাকরি আপনাদের, মানে কথা বলি। নিয়মতান্ত্রিক। তোমার নাম কি? তো স্যার সেইটার ক্ষেত্রে আসসালামু অতিরিক্ত আলাইকুম। প্রেশার তৈরি আমার করবো না আমরা। নামটা কি? আসসালামু তোমার আলাইকুম স্যার, নাম আমার কি? কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, আমার প্লিজ। নাম টুনি। স্যার আমি আপনাদের এই বইটা অলরেডি ওই একসাথেই ভর্তির সাথে অর্ডার দিয়েছিলাম এবং গতকালকে পেয়েছি। হ্যাঁ, জি জি তো আমরা তো আমি শুধু এই সাবজেক্টটাই বাকি আছে আমার জিআইবিবির। তো আপনার আজকে ক্লাসের পরে তো আবার নেক্সট ফ্রাইডেতে ক্লাস, ঠিক আছে? না না, আগামীকালকে তো আছে। এমএফএ স্যার আছে? জি জি জি। ও হ্যাঁ, শুক্র শনি, সরি ক্লাস সরি। সপ্তাহে 2 দিন। হ্যাঁ হ্যাঁ, 2 দিন। তো বাকি যে আমরা আম্মু, যে সপ্তাহটা পার করব সেখানে স্যার আমাদের আপনার গাইডেন্স বা এটা সাজেশন এইটু কি? আছে তাই মানে না? আমরা কিভাবে আগাবো সামনে? আমি খালি আপনাদেরকে বলবো
আপনারা কোনো প্রকার চিন্তা করবেন না, চিন্তা ছাড়া রিল্যাক্স 1 সপ্তাহ ফ্যামিলির সাথে কাটাবেন, এইটা বলবো। আর পারলে একবার ভিডিও লেকচারটা দেখে নেবেন। আর হচ্ছে কোশ্চিনটা, গত বছরের যে কোশ্চিনটা আছে, কোশ্চিনটা একবার দেখতে পারেন। কিন্তু এইটা কোনোভাবে কোনো প্রেশার নেবেন না। ফ্যামিলিকে সময় দিবেন, অফিসকে সময় দিবেন, কলিগকে সময় দিবেন, অ্যাজ ইউজুয়াল লাইফ লিড করবেন। বিষয়টা বুঝতে থ্যাংক ইউ পেরেছেন? স্যার, থ্যাংক ইউ, থ্যাংক কঠিন ইউ। করবেন না। জি, হুম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আর কারো কোনো বিষয় বলেন তো আলোচনা? আমরা স্যার সব মিলিয়ে কয়টা ক্লাস থাকবে? 10টা? শেষ করতে যে কয়টা লাগে, সেটা যদি 20টা হয় 20টা, যদি 8টা লাগে 8টা। আচ্ছা, ঠিক আছে, ওটাই জানার ছিল। আমরা কিন্তু স্যার এইটা আমার, করবো না যে 4টা বেজে গেলে ব্যাংকে আর কাউকে ঢুকতে দিব না, এটা কিন্তু করবো না। স্যার অ্যাকাউন্টিং ক্লাস হচ্ছে কয়টা হতে পারে স্যার স্যার বেসিক অ্যাকাউন্টিং? অ্যাকাউন্টিংটা আপনি ওইটা নিলে ওইটা ভালো আট হয়। 17 18টা 16 17টা ক্লাস হবে। জি স্যার। বেসিক অ্যাকাউন্টিং যদি আমি নিব, ওইটা মানে চেষ্টা, কারণ ওইটা তো একটু কনসেপ্ট ক্লিয়ার হওয়ার দরকার আছে। আবার ওখানেও আমি চেষ্টা করবো মুখস্থ না করার। হ্যাঁ, আমি চাই মুখস্থ করা লাগবে না। আর আপনারা যে পরিমাণ মেধাবী স্টুডেন্ট, থ্যাংক ইউ। মানে আপনাদের সবাই মানে প্রমাণিত মেধাবী। হ্যাঁ, তো দেখবেন আমরা খুব মজা পাবো। আজকের ক্লাস কি খুব পেশার মনে হলো আপনাদের কাছে? না স্যার, কোনো প্রেশার না স্যার, খুবই সাবলীল ছিল আর কি। আর আপনার মানে উপস্থাপনায় আমরা আর কি অনেক আশাবাদী হয়েছি স্যার, এই আর কি। মুখস্থ করা লাগবে না যেহেতু। না না, সত্যি মুখস্থ করা লাগবে না। এটা এখন বললাম, এখন প্রথম দিন বলছি তো, কতটুকু ভরসা করতে পারবেন না পুরাটা। আমরা 3টা 4টা ক্লাস পরেই আমরা বুঝাই দিব যে আসলে মুখস্থ করা লাগবে না। আচ্ছা। আসলে স্যার আমরা স্টুডেন্ট লাইফে অনেক পড়া পড়েছি, কিন্তু আমাদের ব্যাংকিং পেশায় এত টাইট শিডিউল যে এই, আমরা আসলে টাইমই পাই না, এই জন্য আমাদের মধ্যে একটা ফোবিয়া কাজ করে। না না, সেটা তো বটেই। এটা আমি বলি না, বাংলাদেশে তো আপনাদের এইটাই মতো। হচ্ছে মূল সমস্যা, যে আমাদের মানে ফোবিয়া কাজ করে, যে আমরা সময় পাই না, একটাবার একটু দেখার সময় পাই না, প্রিপারেশনটা ভালো করে নিতে পারি না। এটাই সমস্যা। মানে আমি আমি এই কথাটা এইভাবে বলি যে, মনে করেন আপনি এইখানে যে কোর্সের যতটুকু মানে পার্ট, এটা যদি আপনাদের খালি বলে ব্যাংক 1 সপ্তাহ ছুটি বা 10 দিন ছুটি, আপনার পরীক্ষা দিবেন, আমি গ্যারান্টি দিলাম 90% ব্যাংকার পাস করবে। 90 থেকে 95%। আর খাতাটা যদি ঠিক মতো ইভালুয়েট করে, খালি 10টা দিন সময় দিবে, ফ্রি সময়। তো এটা স্যার তো আপনাদের আমার বুঝাইবে। আরেকটা কোশ্চেন ছিল স্যার। জি জি, শিওর। হ্যাঁ স্যার, ওই যে ব্রড কোশ্চেন সম্পর্কে যে আলোচনাগুলো করলেন, মানে যে 4 সেটের মধ্যে 2 সেট লিখতে হবে, তো এক সুন্দর। একটা হচ্ছে 20 মার্কস করে। তো ওইখানে স্যার যদি একটু ধারণা দিতেন যে আসলে আমাদের কতটুকু লিখতে হবে, বা যদিও আসলে লেখার স্টাইল বা লেখার প্যাটার্ন এক একজন এক এক রকম, এটা ভ্যারি করে, তারপরও মিনিমাম একটা স্ট্যান্ডার্ড আসলে মানে কতটুকু লিখতে হবে যদি এই বিষয়ে একটু বলতেন। আমি সরাসরি প্রশ্ন থেকেই যাই, মানে তাহলে প্র্যাকটিক্যালটা জানতে পারবো। এটা তো আমাদের প্রশ্ন। ওকে ওকে স্যার। দেখেন, এখানে আমাদের ব্রড কোশ্চেন, এখানে আছে কি, মুদ্রা কাকে বলে, মুদ্রার পরিমাণ তথ্য, মানে কোয়ান্টিটি থিওরি অফ মানি ব্যাখ্যা করুন, এর তাৎপর্য এবং সীমাবদ্ধতা আলোচনা করুন। সীমাবদ্ধ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে লিখতে হবে মুদ্রা কি। মুদ্রা কি এটা আমরা 2 থেকে 3 লাইনে লিখবো, বইয়ের 2 থেকে 3 লাইন। তার মানে আপনার হাতের লেখা কতটুকু সাইজ এটা তো আমরা বলতে পারবো না। বইয়ের 2 থেকে 3 লাইন, যেমন মনে করেন যে মুদ্রা বলতে আমরা এমন একটি পরিমাপক যন্ত্র বুঝাই, যেটা দ্বারা একটা অর্থনীতিতে কি পরিমাণ এক্সচেঞ্জ করে অন্য বা বিনিময় করে অন্য কোনো বিষয় আমরা নিতে পারবো বা অন্য কোনো কিছু গ্রহণ করতে পারবো, সেটার একটা ইউনিট হিসেবে কাজ করে থাকে। হ্যাঁ, বর্তমান সমাজে মুদ্রার বিনিময়ে সকল প্রকার ক্রয় বিক্রয় সম্পূর্ণ হয়ে থাকে। মুদ্রা হচ্ছে বিনিময়ের একটা মাধ্যম। এইটুকু বললেই আমার কাকে বলে মুদ্রা হয়ে গেল। এরপরে মুদ্রার পরিমাণ তথ্য কি। মুদ্রার পরিমাণ তথ্য খুব সামান্য, আপনি 3 থেকে 4 লাইন লাগে বা 5 লাইন। ওই কোয়ান্টিটির থিওরিটা আমরা খালি বলে দিব, মানে বইয়ের 5 লাইন, ঠিক আছে, 5 থেকে 7 লাইন। এরপরে তাৎপর্য। তাৎপর্য যেহেতু এই কোশ্চিনটা 10 মার্কের, তার মানে কিন্তু কয়েকটা কোশ্চিন আছে এখানে। তাৎপর্য কি, মুদ্রা কেন প্রয়োজন, মানে এই এই থিওরি, এই মুদ্রার পরিমাণ পরিমাণ থিওরি তথ্য, এইটার তাৎপর্যটা কি। প্রত্যেক থিওরির কিছু গুরুত্ব রয়েছে, কিছু লিমিটেশনস রয়েছে। মানে প্রত্যেক থিওরি কিছু অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে গঠন হয়। যেমন
এখানে কিছু কথা আছে, যেমন মানিটারি কোর্সের ক্ষেত্রে কিছু থিওরি আছে, ওই থিওরির উপর ভিত্তি করে আপনার মানিটারি কোর্সের কিছু গঠন, কারণ এখানে এটা ব্রড কনসেপ্ট, তো এটাকে অ্যাজাম্পশন করে নিতে বেশ কিছু থিওরি ব্যবহার করা হয়েছে। তো থিওরিগুলো, প্রত্যেকটা থিওরির কিছু লিমিটেশনস রয়েছে, আবার কিছু তাৎপর্য রয়েছে, মানে মানে আলাদা, অন্যের থেকে আলাদা। তো এই তাৎপর্য নিয়ে আমরা মনে করেন যে আপনার বইয়ের 3-4 লাইন 5 লাইন লিখবো, 7 লাইন, সীমাবদ্ধতার 2-3 লাইন লিখবো, দ্যাট ইজ এনাফ এই 10 মার্কের জন্য। তার মানে আমরা যদি অ্যাভারেজ কারো ফন্ট সাইজ ধরি হাতের লেখার, তাহলে আমরা এইটা 1.5 পেজ লিখলে এনাফ, সর্বোচ্চ 2 পেজ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। বুঝতে পেরেছি। আর এই কোর্সে দেখেন সবগুলো হচ্ছে ম্যাথমেটিক্সের মতো, ম্যাক্সিমাম জিনিসই ম্যাথমেটিক্সের মতো। আর কারো কোনো বিষয় বলার আছে বলেন তো?